ঠিক আছে, আমরা তাহলে শুরু করি না দেখিয়া। টাইপ প্রথম আসলে এমএস ওয়ার্ড বা এই ধরনের কম্পিউটার চালানো স্টার্টিং এ শুরু হয়েছে আপনার টাইপিং দিয়ে। আপনি যে কোনো জায়গায় টাইপিং শিখতে যাইবেন, কম্পিউটার শিখতে যাইবেন, প্রথমে আপনার টাইপিং ধরাই দেবে। আপনার কিবোর্ডে হাত ঠিক মতো না রাখতে পারলে, কিবোর্ডে হাত রাখার নিয়ম হয়েছে আপনার, এই যে আমি কিবোর্ড টাইনে দেয় এই নাও আছে একটা, কি যেন নাম চিনি, অনস্ক্রিন কিবোর্ড। আমি অপারেটিং সিস্টেম চালাইছি উইন্ডোজ 10। কীরকম চেক করবেন, রাইট ক্লিক করে প্রোপার্টিসে যে কোনো কম্পিউটার, এই যে উইন্ডোজ এডিশন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 প্রো। এই যে কিবোর্ড, আপনার কিবোর্ডের প্রথম বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে যে সাইডে বাম হাতের আঙ্গুল থাকে না, এই ছোট আঙ্গুলটা থাকবে ASDF, এই সাইডে সাইডে আঙ্গুল থাকবে বৃদ্ধাঙ্গুল বাদে। এই যেমন ASDF GH খালি থাকবে। এবার আবার ডাইন হাতের আপনার বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে যে সাইড আঙ্গুল থাকে JKH এবং এই সেমিকোলন। হ্যাঁ, 1 2 3 4 এই সাইডে, আর জি আর এস খালি থাকবে। জি থাকবে যে বাম হাতের সাদা আঙ্গুল যেটা বলে ইশারার আঙ্গুল, আর এস থাকবে যে ডাইন হাতের ইশারা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের পরে যে আঙ্গুলটা আর কি। আর দুই হাতের বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেসের উপরে। এবারে এরকম একটা এই নিয়ম মাইনে যদি আপনি টাইপ করেন, সেক্ষেত্রে আপনার উপকার কি হইবে, আপনি আপনি যদি প্রতিদিন দেখা যায় যে 30 মিনিট 35 মিনিট টাইপ করেন, 2-3 দিনের ভিতরে আপনার হাত দিয়ে দিবে। প্রথম প্রথম হাত মনে হইবে শক্ত বা হাত ছোট, লাগা পাই না, হাতে নাগাল পাওয়া যায় না, কিন্তু আসলে ওটা হাত আর কি না, ইজি না, ব্যবহার করতে করতে ইজি হয়েছে। আর যদি প্রতিদিন আপনি 3-4 ঘন্টা করে সময় দেন, তাহলে সর্বোচ্চ আপনার 2 দিন লাগবে। কিন্তু সেরকম মনোযোগের সহিত আর কি সময় দিতে হবে। টাইপ করার কয়েকটা নিয়ম আছে, যদিও দিছি পার্ট এমএস ওয়ার্ড, ওটা অবশ্য ইনস্ট্রাকশন দেওয়া আছে ছেলে নাম। টাইপ করার কিছু নিয়ম আছে আপনার, আমার একটু লেখা আছে, লেখা আছে, লেখাটা আমি লিখে দেখাই। কিবোর্ড থেকে আপনার যেসব ট্রেনিং সেন্টার যদি কখনো যান, আমি ট্রেনিং সেন্টারে ওই যেখানে গিয়ে টেডিসিতে শিখছি, তাও তো রানিং কাজ করছি। আমি অলরেডি কাজ করি প্রায় 3-4 বছর হয়ে গেছে। এবার আমি ট্রেনিং সেন্টারে সার্টিফিকেটের জন্য গেছিলাম। যাই হোক, তো সকল এই জন্য অধিকাংশ ট্রেনিং সেন্টারের কথা বলতে হবে না, কিন্তু অধিকাংশ ট্রেনিং সেন্টারে আপনার এই লেখাটা লেখায় দা লেখাটা লেখার মাধ্যমে উপকার হইলো যে আপনার যে এবিসিডি যে কটা অক্ষর আছে, এ থেকে জেড পর্যন্ত প্রতিটা অক্ষর এখানে আছে। তার মানে আপনি যদি এই লেখাটা প্রতিদিন আপনার মনে করেন 50 100 200 বার লেখেন, প্রত্যেকটা অক্ষর আপনার লেখা হয়ে যেতেছে, আপনার হাতের ভিতরে আসে যাবে কোনটা কোন হাতের। এই একটা লেখার ভিতরে আপনি দেখেন হিসাব করে এবিসিডি সব পান কিনা। এই আর এটার লেখায় যে লিখবেন, মনে করেন এটার উপর আছে কি আপনার ডান হাতে বাম হাতের ছোট আঙ্গুলটা আছে। এখন আপনার যদি কিউ লিখতে হয়, সেক্ষেত্রে আপনি হাত জাগাবেন না, মানে হাত কিবোর্ডের উপর থেকে সরাবেন না, রেখেই ছোট আঙ্গুলটা একটু হাতটা লাগে প্রয়োজনে বাঁকাইয়া কিউতে যাবে। এটা এখন নাই, কিন্তু লিখতে লিখতে আসে যাবে। প্রথম পর্যায়ে নাই, প্রথম পর্যায়ে আপনি কি পর্যন্ত নিতেই পারবেন না, হাতেই পাইবেন না। ওটা লিখতে লিখতে আসে যাবে। যাই হোক, প্রফেশন, আমার তো প্রফেশন তো স্টার্টিং না, আমার কাজ করতে করতে প্রফেশন হয়ে যেতে। আমার সবারই প্রথম পর্যায়ে হাত লাগা নাগাল পায় না, বোঝা হাত শক্ত। আমি যখন প্রথম শিখতে গেছি, তখন আসলে এরকম টাইপিং এ দেখছি যে আপনার আমার সামনে এসে রাসাল ভাই, কলাতলা রাসাল ভাই কি টাইপিং করতো। আমি তো আমার থেকে লম্বা, আমি বলতাম যে সে লম্বা, হাত লম্বা, এই জন্য সে ভাই, আমি পাবো না। কিন্তু দেখে যে না, আসলে ওটা ভুল ধারণা, ভুল। অবশ্যই সবাই দেয়, কারণ যে কখনো কম্পিউটার চালায় না, টাইপিং করে না, সে কেমনে করবে? সে যেদিন প্রথম টাইপিং বসবে, সেদিন তার প্রথম। এবং প্রথম পর্যায়ে সবারই এরকম একই পর্যায়ে, কেউ বলতে পারবে না আমি প্রথম বসেই একদম হাত নিয়ম কানুন লিখে রাখে আমি সঠিকভাবে লিখতে পারছি, এরকম কেউ বলতে পারবে না।
হইতে পারে তার দ্রুত হয়ে গেছে আয়ত্তে, কিন্তু তার প্রথম পর্যায়ে এরকম হবেই, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কাজে চলে যাই। আর কিবোর্ডের কখনোই এসে কি আপনার প্রথম পর্যায়ে এসে আপনার, তো আমার তো মুখস্থ কোন আঙ্গুলে কোন অক্ষর, আপনার যদি বি লেখা লাগে আপনার বি টোটাল এই থেকে খোঁজা লাগবে, বি কোনটা এরকমের। তো এরকমের ঠিক আছে, আপনি হাত তখন কিন্তু হাত জাগান লাগবে, অনেক অনেক সময় জাগান লাগে। হ্যাঁ, পরামর্শ সবার দরকার, যদি টিউটোরিয়াল অন্য কেউ দেখে তারও পরামর্শ দরকার, এই জন্য ভিডিও টিউটোরিয়াল অন করে রাখছি এখন। হ্যাঁ, আপনার এখন আপনার যখন বি লিখতে হবে তখন আপনি বি কেমনে পাবেন? বি পাবেন তখন দেখা যায় যে আমার পরামর্শ অনুযায়ী যে আপনার প্রয়োজন হাত জাগান, জাগাই আপনি কিবোর্ডটা দেখেন, হ্যাঁ বি এখানে আছে, বি এটা আছে, ঠিক আছে। হাত জাগাই এইরকম আঙ্গুল দিয়ে খুঁজবেন না, মানে অনেকে আছেন না যে টাচ দেওয়া ব্যবহার করে এক আঙ্গুল দিয়ে এরকম, ওই রকম ব্যবহার করবেন না। আপনি বি পাইছেন, আবার নিয়ম অনুযায়ী আপনি হাত রাখেন। এইবারে আপনি বি কোন আঙ্গুল হবে বলতে পারেন? হ্যাঁ, ডাইন হাতের সাদা আঙ্গুল হবে। আবার এন এম এরকম আর কি, আপনার যেটা প্রয়োজন হাত জাগান, হাত জাগাই দেখেন, দেখে লেখেন। আপনার ডাব্লু দরকার, ডাব্লু দেখেন, খুঁজে পাইছেন, হাত নিয়ম অনুযায়ী রাখেন, লেখেন। মানে এরকম কয়েকবার যদি জাগাই দেখেনও তারপরও আপনার পরবর্তীতে মনে এসে যাবে, প্রথম লাইনই হইবে আবারটা। কিন্তু আপনি যদি প্রতিবারের আঙ্গুল জায়গায় লেখেন, আঙ্গুল জায়গায় লেখতে দেখে যে একটা মজা পাইবেন, যে কষ্ট খুব কম। আঙ্গুল জায়গায় প্রথম পর্যায়ে লেখতে আপনার হাত রেখে লেখতে যে কষ্ট, আঙ্গুল জায়গায় লেখতে কষ্ট কম। তা আপনি যদি একবার ওই মজা পাই দেন, আপনার আর ওই হাত রেখে লেখার ওই রকম কেউ আপনার মারপিট দিয়েও করতে পারবে না। না, স্ক্রিনের সামনে কিবোর্ড রাখা দরকার, এটা আর কি ভিডিও হইতেছে তো, ভিডিও তো তার কিবোর্ড দেখাই দিতে পারতেছি না, যার কারণে এই কিবোর্ডটা আমি সামনে রাখছি, আর কোনো উদ্দেশ্য না। এই বি আসছে, বি পাইছেন, হাত রেখা সাদা আঙ্গুল থেকে বি লিখবেন। যেমন মনে করেন এই আপনি এখন বি লিখবেন, এখানে বি খোঁজা লাগবে, হাত জাগান, প্রয়োজনে জাগাই দেখছেন, এখন হাত রেখে লেখেন, লেখলে সুবিধা হইবে। আপনার ওই হাত নিয়ম অনুযায়ী যদি রাখেন, আপনার সর্বোচ্চ যদি আপনি অলসতার মাধ্যমেও আপনি যদি প্রতিদিন 30 মিনিট সময় দেন, তাতেও 7 দিনের ভিতরে আশা করি আপনার স্পিড 15, 20, 25 উঠে দেবে। আপনি যদি আঙ্গুল দিয়ে লেখেন, ওই স্পিড আপনার কোনো কাজে আসবে না, যদি লাইট লিভে যায় শেষ, অন্ধকারে চলে দেখবেন না। আবার আপনার এই ল্যাপটপ বা অন্য কিছু বা অন্য কোনো ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন না, টাইপ করতে পারবেন না, মানে সব জায়গায় আছে। অবশ্যই আপনার কিবোর্ডের ডিজাইন চেঞ্জ হতে পারে, কিন্তু কিবোর্ডের সিরিয়াল সব এক। যাই হোক, তাহলে কাজে চলে যাই আমরা। প্রথমে আমাকে মেইন উদ্দেশ্য তো হয়েছে যে এমএস ওয়ার্ড নিয়ে কথা বলার। তো যে জিনিসটা কাজ করবো এটা আসলে ফুল মিনিং জানা দরকার। এটার নাম আসলে কি ফুল বলতে পারেন? 2013 জিনিসটা কি? তার মানে কি 2013তেই ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না? এটা সম্পর্কে একটা ধারণা দেই। প্রত্যেকটা জিনিসেরই আপনার যখন তৈরি হয় ওই জিনিসটা তখনই ফুলফিল না। মানে একটা মোবাইল কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছে, সেই প্রথম পর্যায়ে কম্পিউটার এখন কম্পিউটার কি এক আছে? অনেক ডিফারেন্স। ওইরকম হয়েছে, এটা হচ্ছে আপডেট করে মানুষ, যে তৈরি করে জিনিসটা পরবর্তীতে আপডেট করে। প্রথমে মনে করেন আমি 5টা অপশন দিলাম, একটা সফটওয়্যার বানালাম, 5টা অপশন দিলাম, কিন্তু 5টা অপশনের ভিতরে দেখা যায় যে অলওয়েজ প্রয়োজন হয় 3টা, আর 2টার প্রয়োজন হয় না। কিন্তু আপনি ইনস্টল করতে গেলে 5টাই ইনস্টল হয়ে যেতেছে, ওই 2টা আপনার অতিরিক্ত। 2টা আপনার এখন সমস্যা না, কিন্তু আপনি যদি এরকম 10টা সফটওয়্যার ইনস্টল করেন, 10টা সফটওয়্যারে যদি আপনার 2টা করে এক্সট্রা থাকে, তাহলে আপনার কম্পিউটার ধীরে ধীরে লোড বাড়বে। লজিক হয়েছে একটা। আর দ্বিতীয় আরেকটা হয়েছে যে আপনার সফটওয়্যার 5টা প্রথম বানাইছি, বানানোর প্রথমেই আপনার 100% ঠিক থাকে না সফটওয়্যার, কিছু কিছু থাকে, কিন্তু দেখা যায় অনেক সময় অনেক সমস্যা হয়। এবারে ইউজারে ব্যবহার করতে গেলে সে বলে আমার এই সমস্যা হইতেছে, আপনার সফটওয়্যারের সমস্যা আছে, সেই সমস্যাটা সে নোট করে। আবার মনে করেন আসলে আপনি এই যদি দুইটা বাদ দিয়ে দিতে পারেন, বা এই 2টা থাক, আবার নতুন কিছু অ্যাড করতে পারেন, মানে কিছু পরিবর্তন, কিছু আর কি ডিলেট, কিছু যোগ, এরকম এই জিনিসগুলোর জন্য সফটওয়্যার আপডেট বের হয়। মানে কারণ এখন ভাষণ আছে 1.0, স্টার্টিং এরকম পয়েন্ট দেয় নাকি, তো 1.0 মানে প্রথম শুরুর স্টার্ট। এইবার আমার কিছু মডিফাই হয়েছে, এডিটিং হয়েছে, তখন আমার কি হইলো, তখন আমি ভাষণ দিলাম 1.1। এটা আসলে সফটওয়্যার ডেভেলপিং এর জন্য বা এইসব জাস্ট বোঝানোর উদ্দেশ্য হয়েছে এই যে এইগুলো হয়েছে এরকম ভাষণ একাধিক সফটওয়্যার এক রকম ব্যবহার করে। অনেক সফটওয়্যারে 1.0 দেয়, আবার অনেক সফটওয়্যারে
আপনার প্রতি বছর একটা ভার্সন বের করে, তখন তারা অধিকাংশ লোকে করে কি ওই না দিয়ে সাল ব্যবহার করে। তার মানে আমরা যে আগে আপনার 2003 ব্যবহার করছি, সেটা ছিল এক ভার্সন। সেটার সাথে কিছু যোগ করা হয়েছে, কিছু ডিলিট করা হয়েছে, অনেক লুক চেঞ্জ হয়েছে। এরপরে যখন এটার পরবর্তী ভার্সন বের হইলো 2007 মানে 2007 সাল না, 2007 সালে এই ভার্সনটা বের হয়েছে, যার কারণে তারা ওই সালের নাম দিয়েছে। আর সালের নামটা এই জন্যই ব্যবহার করছে, তারা ওই বছরে আর আপডেট বের করবে না, আবার নেক্সট ইয়ারে যদি সেটা তার আপডেট বের করে, এই জন্য সালের নাম ব্যবহার করা হয়েছে। এরপরে আবার 2013 বের হয়েছে, মানে 7-এর পর 13, 7, 8, 9, 10, 11, 12, 5 বছরে আর আপডেট নেই। 2013 সালে আবার আপডেট ছাড়ছে। এইরকম আসলে এই সালটা হচ্ছে একটা ভাষণ হিসেবে তারা ব্যবহার করছে। 1, 2, 3 ভাষণ ব্যবহার না করে তারা সালটা ব্যবহার করছে, যে তারা বছরে একটা ভাষণ বের করে। যাই হোক, এই রকমের এই MS ওয়ার্ড 2013 মানে ওয়ার্ড 2013 সালের ভাষণের আপনার অধিকাংশ জায়গায় যাইয়া দেখতে পারেন যে আপনার লুকিং চেঞ্জ হয় না, কি এটা যেরকম লুক এই যে ওপেন হইতেছে এই ডিজাইনে, 2003-এ কিন্তু এরকম ডিজাইন ছিল না। আবার এই 2003-এ যদি এটা যে এই অপশনগুলো এরকমের পুরোপুরি ডিজাইন নাকি অপশনগুলো চেঞ্জ, ডিজাইন চেঞ্জ, 2003-এ কিন্তু এরকম ছিল না। এরকম দেওয়ার পরে একটা ড্রপ ডাউন মেনু হিসেবে নিচে আসতো। তো এরকমের সবকিছু চেঞ্জ হয় একটা ভার্সনের জন্য। আপনি যখন দেখবেন যে আসলে এটা মিলে না, তখন আপনি ভার্সনগুলো চেক করতে পারেন যে আসলে আমি যে ভার্সনে কাজ করি সেই ভার্সন কিনা। এটা ভার্সন, দেয়ার ইজ নো প্রিভিয়াস ভার্সন ফাইল। এটা ভার্সনটা চেক করার জন্য ভার্সন এই 2013 মানে 2013 ভার্সন। আর এটার নাম হয়েছে মাইক্রোসফট অফিস। এর ভিতরে আপনার কিছু একাধিক প্রোগ্রাম আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, এক্সেস আছে, পাওয়ার পয়েন্ট, এরকম অনেকগুলো আছে। তো আমরা এখন ওয়ার্ড নিয়ে কাজ করব। ওয়ার্ডে যাওয়ার পরে এটা 2013, যার কারণে এরকম অপশন আসছে। এখন এখানে অনেকগুলো ডিজাইন সহকারে আছে, আবার বেলাং পেজ আছে। তো আমরা বেলাংই নেই, আমরা এরকম ডিজাইন করব। বেলাং ক্লিক করলাম, বেলাং আসলো। আমাদের এ পর্বে হয়েছে মেইন হয়েছে ফাইল নিয়ে। ফাইলে যদি ক্লিক করে সেক্ষেত্রে কোন ফাংশনে কি আছে। নিউতে গেলে কি হবে, নিউতে গেলে আর একটা ডকুমেন্ট আনতে পারবেন। যেমন মনে করেন আমি যদি এখানে লেখাটা নাই না, এখানে কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম। এখন আপনার আরো একটা ফাইল দরকার, সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, নিউতে যাবেন, নিউতে গেলে আবার এই বেলাং। সেক্ষেত্রে এখন কি হইলো, আমার আগের লেখাটা কই, ডিলিট হয় নাই, কোনো ডিলিট হয় নাই, কারণ আমি নিউ আনা মানে আবার নতুন আর একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। টাইটেলে দেখেন ডকুমেন্ট 2, অন্য ডকুমেন্টটা কই আছে, এই নিচে মাউস যদি ধরেন সেক্ষেত্রে এটা আমার উইন্ডোজ 10-এর জন্য এই লুকিয়ে আসতেছে, মানে প্রিভিউ আসতেছে। কিন্তু যদি আপনার অন্য অপারেটিং সিস্টেমে না আসে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকমের শো করবে। যেমন এই 1-এ যদি ক্লিক করি, 1-এর কন্টেন্ট এখানে আছে। আর যদি 2-তে ক্লিক করি সেক্ষেত্রে মানে আমি প্রথম তো একটা ডকুমেন্ট ওপেন করছিলামই, ওটাতে আমি যা ইচ্ছা লিখেছি। এখন আমার একটা ডকুমেন্ট দরকার, তখন একটা ডকুমেন্ট মনে আপনার বিশেষ করে অনেক সময় আমি যখন দোকানে কাজ করতাম অনেক আগে, তখন দেখা যায় যে একজন কাস্টমারের লেখা সব শেষ করছি, প্রিন্ট দিছি, এখন সে কারেকশনের জন্য ওইটা দেখতেছে। এখন এই মুহূর্তে আরেকটা কাস্টমার এসে গেছে, এখন আপনি চাইতেছেন না যে এই ডকুমেন্টটা বন্ধ করব। বন্ধ করলে দেখা যায় যে হাজার হাজার ফাইলের ভিতরে আবার খুঁজে বের করতে আপনার কষ্ট হইতে পারে বা সময় লাগতে পারে। এখন আপনি এটারও ওপেন রাখতে চান, কিন্তু নতুন একটা কাস্টমার আসছে, তার আপনি লিখতে চান। জাস্ট আমি দোকানের উদাহরণ দিয়ে বোঝানোর সুবিধা দোকানের উদাহরণ করে দিতেছি, কিন্তু সবাই তো দোকানে কাজ করবে না। যাই হোক, তখন আপনি নতুন একটা ডকুমেন্ট ওপেন করে কাজ শুরু করে তারটা শেষ করতে পারেন, আর পরে অন্যটা তো ওপেন আছেই। আবার আপনি যদি চান যে এটা নিচে রাখবেন, সেক্ষেত্রে এই মিনিমাইজ যারা কম্পিউটার সম্পর্কে জানে, এই নিচে পড়ে গেল, এটাও নিচে রইল, আপনি আর অন্য কাজগুলো করতে পারবেন। গেল নতুন নিউ ডকুমেন্ট। এবার আসলো ওপেন। দেখেন ওপেনে কি আছে। ওপেন হইল যে আপনার পূর্বে কোনো ফাইল আছে কিনা। আমরা সাধারণত কি করি, মনে করেন একটা নিউ ডকুমেন্ট নিলাম, এই একটা ডকুমেন্ট। এখন আমরা যদি এটা ওপেন করতে চাই, আমরা সাধারণত এটার উপরে ডাবল ক্লিক করে ওপেন করি। ডাবল ক্লিক করলে ওপেন হয়, এবার রাইট ক্লিক করলে ওপেন হয়।
কথা একটাই, এখন আপনার সিস্টেম একটাই, আপনি ডাবল ক্লিক করে ওখান থেকে ওপেন করতে পারেন, আবার চাইলে এখান থেকে আপনি ওপেন আপনার এই যে অ্যাড প্লেস বা মাই কম্পিউটার যেখানে আছে আপনার মাই কম্পিউটার দিলেন, মাই কম্পিউটার ড্রাইভগুলো শো করলো, ব্রাউজে গেলেন, আপনার কোথায় ফাইলটা আছে, ডেস্কটপে আছে, সিলেক্ট করে ওপেন দিলে ফাইলটা ওপেন হয়ে গেছে, গেল ওপেন। এবারে আপনার সেভের ভিতরে কয়েকটা পদ্ধতি আছে, যেমন আপনার একটা সেভে দিলে সেভ অ্যাজে চলে আসে। আপনার এখানে যদি যান ফাইলটা যদি সেভ করতেন, সেভ করার দুইটা পদ্ধতি, একটা হইলে আপনার সেভ অ্যাজে গেলেন, ব্রাউজে দিলেন, কোথায় সেভ করবেন সেই লোকেশন সিলেক্ট করে দেন, ডেস্কটপে সেভ করবো, মনে করেন আমাদের ডাটা না সেভ করলাম। এখন এখানে দেখেন সেভ এস টাইপ, এখানে কি বলা আছে, ওয়ার্ড ডকুমেন্ট .docx। এখানে যদি আপনি ক্লিক করেন অনেক ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন, এমনকি পিডিএফ ফাইলেও সেভ করতে পারবেন ইমেজ থেকে। তো এখন এই .docx এইটা হলো আপনার নতুন ভার্সনে 2007, 2013, 16 এইগুলো সাপোর্ট করে। আপনি যদি এই ফরম্যাটে সেভ দেন, মনে করেন আপনি একটা আপনার ডকুমেন্টারি একটা লিখছেন, এখন এটা সেভ দিয়া দোকানে গেলেন প্রিন্ট দিতে, দোকানে আছে আপনার সে ব্যবহার করে 2003, তখন এই ফাইলটা তার ওখানে ওপেন হবে না, কারণ এটা হচ্ছে .docx, আর 2003-এ আপনার সাপোর্ট করে .doc, শুধু .doc থাকবে ফরম্যাট, এখানে .docx। এই যেমন আমার এখানে সেভ দেয়, এই জন্য .docx আছে। তো এখন আপনি যদি এই ফরম্যাটে সেভ দেন, এটা হচ্ছে ডাটা আপনার আপডেট ভার্সন, কিন্তু তারপরও আমি মনে করি যে আপনার 97/2003 এটা সেভ দিলে .doc, এটাতে সেভ দিলে কি হবে, এটাতে সেভ দিলে আপনার ওটাতেও সাপোর্ট করবে, 2003-ও সাপোর্ট করবে, এটাতেও সাপোর্ট করবে। তো হইতে পারে আপনার .docx দিলে হয়তো বা কিছু গ্রাফিক্যালি আপনার ইন্টারফেসগুলো হয়তো বা সাপোর্ট না করতে পারে, যদি আপনার অনেক মনে করেন অনেক ডিজাইন ফুল করছেন, আপনার ইমেজ থেকে কিন্তু অনেক গ্রাফিক্যালি অনেক কিছু ডিজাইন করা যায়, যে সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা ওই ফরম্যাটটা সাপোর্ট নাও করতে পারে, কিন্তু আমি কখনো করিনি, এজন্য আমি শিওর না আসলে এটা আপনার কোনো সমস্যা কিনা। তো আমি সবসময় রিকমেন্ডেড করি তাহলে এটা যদি সেভ দেন, সেক্ষেত্রে আপনার সকল ভার্সনই সাপোর্ট করবে DOC। তো মনে করেন সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা কেটে দেই, এটা ডিলিট করে হলে এই যে আমাদের ডাটা, আমাদের ডকুমেন্ট এখানে পাওয়া গেছে। এখন এখানে আমি যদি আবার নতুন ফাইল ওপেন করি, নতুন ফাইল আমার এখানে মাস্ট ইউজ যেগুলো বেশি ব্যবহার করে হয়েছে বা ওপেন করছে ওগুলো এখানে আসছে, কিন্তু এটা আসলে সবসময় থাকে না এখানে। আপনি যদি প্রথম ইনস্টল করতে হবে, তো এটা ইনস্টল করার পরে অল অ্যাপ্লিকেশনে যাবেন, বা অপারেটিং সিস্টেম পেতে এখানে নাম থাকে, অল প্রোগ্রামস থাকে, অল অ্যাপ্লিকেশন থাকে, অল সফটওয়্যার থাকে বিভিন্ন জায়গায়। তো অল অ্যাপ্লিকেশনে গেলে আপনার ইনস্টলের সফটওয়্যারগুলো পাবেন। এখানে আপনার এই অফিস 2013 আমি যে বলছিলাম, এটা হয়েছে মেইন নাম হয়েছে মাইক্রোসফট অফিস, সেখান থেকে ওয়ার্ড, এক্সেল, এক্সেস অনেক কিছু আসছে, ও আমরা ওপেন করবো অফিস ওয়ার্ড 2013। তো এতে গেলাম, এখানে আপনার টেক্সট থাম্বনেল ডেস্কটপ, এখন তো একটা পাসওয়ার্ডের সিস্টেম ছিল আগে, এখনও আছে। মনে করেন আমরা এখানে কিছু একটা লিখি, এখন আমরা চাইতেছি এই ফাইলটা আমরা সেভ করে রাখবো পাসওয়ার্ড দিয়ে, যে কেউ চাইলে যেন ওপেন না করতে পারে। প্রয়োজনীয় জিনিস থাকতেই পারে, প্রাইভেসি জিনিস। সেভ এজে যাবো, ব্রাউজে যাব, যেখানে সেভ দেবো আমি ডেস্কটপে সেভ দিই, ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে আপনার এটা সিলেক্ট করেন বা এটা আপনার ইচ্ছা, মনে করেন আমি এটাই সিলেক্ট করলাম। এরপরে যাবেন টুলসে, সরাসরি সেভ না দিয়ে টুলসে যাবেন, সেভ অপশন, জেনারেল অপশন, ওয়েব অপশনস, কম্প্রেস ইমেজ, মানে এর ভিতরে যদি ইমেজ থাকে সেগুলো কম্প্রেসের সাইজ শর্ট হয়ে যাবে। 500 কিলোবাইট একটা ইমেজ করছেন, কম্প্রেস করে সাইজটা কমাই ফেলাইবে। তো আমরা যদি জেনারেল অপশনে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন পাসওয়ার্ড টু ওপেন, আপনি যদি চান এটা পাসওয়ার্ড দিয়ে রাখতে, ঠিক আছে আমি দিলাম মনে করেন 1 2 3 4,
সর্বনিম্ন 4টা ব্যবহার করবেন, নিচে আর দরকার নেই। ফাইল লিস্টিং শেয়ারিং অপশনস ফর দিস ডকুমেন্ট, নিচের এটা খালি থাকবে, শুধু এখানে 1 2 3 দিলাম, ওকে দিলাম। এখন চাইতেছে রিটাইপ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন ওটা আবার ব্যবহার করেন, 1 2 3 4। ওকে, এখন আমি যেখানে সেভ দেবো সেখানে দেই সেভ। এনক্রিপ্টেড পাসওয়ার্ড প্রোটেক্ট, এটা আপনার প্রোগ্রামিং জানলে ভালো বুঝাইতে পারতাম। ফাইল সাইজটা কিছু না, এটাই কিংবা পাসওয়ার্ড ছোট। 2 3 4 5 5 দিই, 6 দিই, আপনার ডেস্কটপে থাক, সেভ হয়ে গেছে। এখন এটা যদি আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করে যাইয়া ওপেন করলাম, পাসওয়ার্ড চাইল না, সমস্যা কি বলতে পারেন? সমস্যা হইলো যে আমি কিন্তু ফাইলটা ক্লোজ করি না, আমি কিন্তু ফাইলটা মিনিমাইজ করছি। ডাবল ক্লিক করার পরে এই ফাইলটি এখান থেকে উঠে আসছে, মানে ফাইলটা আমার কাছে ওপেনই আছে, আবার ওপেন করতে পাসওয়ার্ড চাইবে কি? ও আচ্ছা, ক্রস। মানে ওপেন আপনার এই এখান থেকে চাইলে আমি দেখাইতে পারতাম, কিন্তু আপনি তো হয়তো বাইরে ওপেনটাকে আবার দেখতে পারেন, এই জন্য সমস্যাটাকে দেখাইলাম সমাধান পরে। তো এখন যদি আমি বন্ধ করে দিই, এখন যদি আমি ওপেন করতে যাই, এখন পাসওয়ার্ড চাইতেছে। এখন আমি যদি পাসওয়ার্ড ভুল দেই সেক্ষেত্রে কি আসে? কাজ হবে না, এখন আবার নতুন করে আনা লাগবে। আর চাইলে এখান থেকে আপনি ফাইল ওপেনে যাইতে পারেন, ওপেন আপনার কম্পিউটার ডেস্কটপ, ওপেন, যেখান থেকে ওপেন করেন পাসওয়ার্ড চাইবে। এখন আপনি যদি পাসওয়ার্ডটা রিমুভ করতে চান, সেভে যাবেন, অপশনস, টুলস, জেনারেল, এখান থেকে পাসওয়ার্ড ডিলিট দিয়ে ওকে দেন। এখন আর পাসওয়ার্ড চাইবে না, গেল পাসওয়ার্ডের অপশন। প্রিন্টার আমার সেটআপ দেওয়া নাই, যদি থাকতো হয়তো আপনাকে বুঝাইতে সুবিধা হইতো। প্রথমে আপনার প্রিন্টার ড্রাইভে লাগানোর পরে প্রিন্টারে আপনার সফটওয়্যার সেটআপ দেওয়ার পরে এখানে প্রিন্টার অপশনগুলো আসবে, কোন প্রিন্ট ব্যবহার করছেন সেই প্রিন্টারটা সিলেক্ট করবেন। এখানে প্রিভিউ দেখতে পাবেন আপনার প্রিন্টে কোনো কিছু কাটছে না, কাটা গেছে কিনা। এটা বোঝানোর জন্য আমার অনেকগুলো ডকুমেন্ট আছে, একটা ডকুমেন্ট ওপেন করে দেখাই। আমি যদি যাই বায়োডাটা, একটা ফাইল ওপেন করি আমি, যাই হোক এটা ওপেন করলাম। এখন আমি যদি প্রিন্টে যাই, প্রিভিউ দেখাইতেছে এখানে কি হইলো না না হইলো, যদি লেখা বেশি কমায়, যদি কাইটে যায়, এগুলো দেখা যাবে এখানে, মানে প্রিন্ট প্রিভিউ যেটা বলে। প্রিন্টার সেটা দেবেন, কয় কপি বের হবে, মানে এখন যদি 2 দেন এই একই পেজ 2বার প্রিন্ট হইবে, 1 থাকলে 1। পেজ সেটআপে পেজ সেটআপ এখান থেকে করতে পারবেন, যে আপনার পেজ সেটআপে আরও অপশন আছে, আরও দেখা মানে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আপনার এখানে মার্জিন, মার্জিন কয় দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে, উপরে 1 ইঞ্চি খালি আছে, এই পাশে 1 ইঞ্চি খালি আছে, 1 ইঞ্চি খালি আছে, এখানে 1 ইঞ্চি খালি আছে। এখানে যদি মনে করেন আমি বাড়াই দিই 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি জায়গা 1.5 ইঞ্চি দিলাম, সেক্ষেত্রে দেখেন এটা ভাঙ্গে যাবে। এখন দিতে পেরে চলে আসছে স্বাক্ষর, মানে এখন যদি আপনি ফিরে দেন না, স্বাক্ষরের ওই সিগনেচার ওইটা আসবে না, এটা আসবে পরবর্তী পেজে। কন্ট্রোল জেড দিলে আবার ব্যাগে যায়। যাই হোক, এবারে আপনি সব শেষে এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। এবার হলো শেয়ার। শেয়ার এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের কাজ, এটা অ্যাভেলেবেল দরকার হয় না। এটা যদি আপনার কোনো কোম্পানিতে যান, কোম্পানি থেকে প্রশিক্ষণ দিয়ে দেবে। এক্সপোর্ট প্রয়োজন হয় না, ক্লোজ, এই ফাইলটা ক্লোজ হয়ে গেল। আবার ওপেন করি, এইটার উপরে সাধারণত কি কি কাজ করে? কোনটার উপরে? ওয়ার্ডের উপরে লেখালেখির ব্যাপারে কি কি কাজ হয়? অফিসিয়ালি যে সকল দলিল কাগজপত্র আছে সব এগুলো, মানে হিসেব নিকেশ ছাড়া দরখাস্ত বা
দলিল জাতীয় সবকিছু এটারে লেখালেখি হয়। Documentary। যত এই লাইনটা প্র্যাকটিস করবে ওটা শুধু ইংলিশের জন্য, বাংলার জন্য আলাদা আবার। ইংলিশটা নেই আর কি। হ্যাঁ, এটা বাংলাদেশির জন্য তো বাংলা মাস্ট, কিন্তু আপনি যদি অনলাইনে সেই থাকে টার্গেট থাকে সেক্ষেত্রে তো বাংলা দরকার নেই, সেখানে ইংলিশ। তারপরে যদি আপনি অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টের দরকার নেই, এটাও রিকোয়ার বাই কিছু না, এটা অপশনাল। এবার আসি অপশনে। অপশনে দেখেন অনেক কিছু আছে। অপশনের এখানে আমি নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই। আর অপশনস, জেনারেল অপশন। জেনারেল অপশনে যদি আপনার এগুলো ডিফল্ট যা আছে এগুলোই থাকে, এগুলোর তেমন দরকার নাই। ডিসপ্লে অপশনে কিছু আছে দেখানো, ক্যারেক্টার। এই জিনিসটা আপনার অধিকাংশ সময় লেখার মাঝখানে চলে আসে, এই যে দাগটা, এই দাগটা আপনার অনেক অপশন খুঁজে পায় না। যে জিনিসটা লেখেন সব জিনিসের শেষে এই একটা দাগ থাকে। এটা কি বলবো, মানে সমস্যা? না, এটা একটা সিম্বল, একটা সিম্বল। এটা মানুষ ভুল করে আনে, এটা স্থিকৃতভাবে কেউ আনসার কোনো দেখিনি। লেখতে লেখতে হঠাৎ করে কোন যা চাপ পরে কইতে পারে না, কিন্তু হঠাৎ করে এসে যায়। এইবার তো ওই কাজ যাই করে যায় সবগুলো প্রিন্ট এই পরে, মানে বিপদে পড়ে। তো ওই জিনিসটা অফ করার, হ্যাঁ, এই জিনিসটা অফ করার সিস্টেম হলো এখানে ডিসপ্লে। এখানে আপনার এই প্রতিটা অপশন টিক দিয়ে দিয়ে দেখবেন কোনটা কি হয়। সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল ভাবে। প্রত্যেকটা টিক দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা কি হয়। আচ্ছা, এখানে যদি টিক না দেই তাহলে তো যে জিনিসটা টিক থাকবে না সেই জিনিসটা ওখানে আসবে না। হ্যাঁ, আর আর এটা টিক দিছেন তার মানে ওইটা আসবে। এটা আসবে। অবজেক্ট এবারে এখানে আগে আমি একটু দেখাই, এখন লেখিয়া আগে টিকটা তো উঠাই দিয়েছিলাম। যেমন মাই নেম ইজ, এটা ইংলিশ শব্দটা তো লেখা লাগে। এডিল্যান্ড দ্য কুইক ব্রাউন রেড ফক্স জাম্পস ওভার দ্য লেজি উম, যাতে আপনার স্পেলিং চেকারটা এনেবল করা নাই মনে হয়। স্পেলিং চেকার। স্পেলিং চেকারটা কি কাজ করবে? ইংলিশ স্পেলিং চেক করবে, ভুল টুল গেলে ভুল হলে অটো ঠিক করবে। আপনার আমার ইনস্টল করা নাই, ইনস্টল করা লাগবে। এই যে আপনার রিভিউ দেয় সে স্পেলিং চেকারে ক্লিক করলে এখানে ডাউনলোড চাইতেছে, মানে আমার ইনস্টল করা নাই। ইনস্টল করে প্রয়োজনে দেখে নিন। আর এখানে আপনার এই জিনিসটা দরকার হয় এই জন্য, এখন আপনার ইংলিশ লিখতেছেন, দেখা যায় যে আপনার এই জিনিসটা এই অটো কারেকশন নিয়ে আমি কথা বলতেছি। আপনার এখানে দেখেন অটো কারেকশন নামে একটা অপশন আছে, সবগুলো টিক দিয়ে আছে। মানে হইলো যে আপনার কখনো যদি কোনো ইংলিশ লেখেন, হঠাৎ করে একটা মিস্টেক হয়ে গেছে, আপনার মনে করেন এই আমি কিন্তু এখানে একটা মিস্টেক করছি ইচ্ছাকৃতভাবে, ওই স্পেলিং চেকার দেওয়া না, যার কারণে ধরে না, এই জন্য করে নাই। এখানে কিন্তু এই হবে না। আপনি যখন স্পেস দিতেন সাথে সাথে ইটা কাটে দিত, এখানে এই ওয়ার্ডটা চলে আসতো। এটা সুবিধা অনেক, যে আপনার ভুল ত্রুটি হইলে ও নিজে স্পেলিং চেক করে সাথে সাথে হেল্প করে ফেলাইতো। কিন্তু এখানে অসুবিধা আছে যে আপনার যদি এখানে একই জিনিস লিখতেছেন, ওখানে সিমিলার ওয়ার্ড আছে, মানে এখানে ই দিলে মনে করেন একটা ওয়ার্ড হবে, ই দিলে একটা ওয়ার্ড হইবে, তখন কিন্তু বিভ্রান্তি পড়বে কোনটা দেবে। আর দ্বিতীয়ত হইলো যে আপনার অনেক সময় অনেক ওয়ার্ড আছে বা অনেক নাম আছে যেগুলো আপনার নির্দিষ্ট কোনো একটা গ্রামাটিক্যালের ওয়ার্ডের সিমিলার। মানে মনে করেন এই আমার নামটা যদি এরকম লিখি, এখানে দেখা যায় যে ওয়ার্ড আমার নামের সাথে হয়তো বা স্পেলিং মিল রেখা কোনো একটা গ্রামাটিক্যাল থাকতে পারে, অনেকের নামের সাথে থাকে এর আর কি। আর এখানে ই দিল্লি দেখা যায় একটা কিনা আর্টিকেল অর্থ হয়ে গেল, তো সেখানে কিন্তু আপনার নাম লিখতে পারবেন, স্পেস দিলে হয়ে যাবে। এই জন্য যদি আপনার জন্য সুবিধা হয় সেক্ষেত্রে অপশনটা অন রাখবেন, আর যদি আপনার জন্য অসুবিধা হয় সেক্ষেত্রে এই অপশনটা অফ রাখবেন, সব ঠিক উঠিয়ে দেবেন এই এখানের।
এটা বেশি অসুবিধা আপনার বাংলার সময়। ইংলিশে তো মনে করেন গ্রামাটিক্যাল ঠিক মতো ধরে নেই। এগুলো কি দেওয়া থাকে না 2013? হ্যাঁ, ডিফল্ট ভাবে দেয়া থাকে, আপনার টিকগুলো উঠে নেবেন। এটা নিলে কি হবে তখন? ওই আর অটো কারেক্ট হবে না, স্পেস দিলে আর ও নিজে চেঞ্জ করবে না, কিন্তু যদি ভুল থাকে লাল দাগ আসবে নিচে, জিনিসটা ভুল, তখন আপনার নিজে ম্যানুয়ালি ই করতে হবে। ঠিক করে এখন হ্যাঁ, এখন এখানে টিকগুলো দেওয়া থাকলে টিকগুলো দেয়া থাকলে অটোমেটিকলি, জায়গার নিচে লাল দাগ আসবে, হ্যাঁ, তখন বুঝতে টিকগুলো দেয়া থাকলে যদি ভুল হয় অটোমেটিকলি কারেক্ট করে নেবে। অটোমেটিক কারেক্ট করে নেবে। আর যদি টিকগুলো, অপশনটা আছে এটা আপনার তিনেও আছে, এখানে সবগুলোতেই ছিল। download করো না, তাহলে কি এখন তো এই জন্য স্পেলিং ধরে নাই, প্রথমে স্পেলিং ধরতে হইব, যদি স্পেলিং না ধরে বলবে কেমন ভুল, এজন্য আগে এই অপশনটা ইনেবল করতে হবে। এখানে দিলে আপনার যে ডাউনলোড চাই, এখন লেখা নাই, এখান দিলে যে আপনার ডাউনলোড চাই, এখন কি ভুল লেখলে আসবে নাকি? না এখন আমার এই স্পেলিং চেকার ইনস্টল করা নাই। এটা আপনার 2003-এ অটোমেটিকলি ভিতরে দেওয়া ছিল, 2013-তে এইটা Download করে নিতে হবে। ডাউনলোড করে নিতে হবে, কারণ ও এমনিতেই অনেক বড় সফটওয়্যার বানাই ফেলাইছে। 2013 তে ক্ষতি করে দিল। হ্যাঁ, না ওটা খুব ছোট, আপনার চাইলে ডাউনলোড না, ওটা ফ্রি। আপনার অটো কারেকশনের বিশেষ করে সমস্যা যখন বাংলা টাইপিং করতে যায়, বাংলায় তো নিজেও বোঝে না, এর মধ্যে ভুল ধরে দেখি মানে লেখলেন কিনা অফিস, আই বললে কফিস। এখন আপনি ওটা লিখতেই পারতেছেন না, যতবার লেখিয়া লেখার পর শব্দ শেষ হলে স্পেস দিতেই হবে, স্পেস দিলেও চেঞ্জ করে লাগবে। তখন আপনার এই এই অপশনগুলো অফ করে রাখা জরুরি, মানে এই অপশনটা বন্ধ করা জরুরি। এরপরে আপনার সেভ তো দেখাইলাম। আপনার এই যে এখানে কি হইলো, আপনি যদি সেভ অ্যাজ দেন, যদি সেভ দেন, ডিফল্ট ভাবে কি এসে রয়েছে ডিও সিএক্স, ডিও সিএক্স এরকম আসছে। আর যদি এখানে আপনি ডিফল্ট অপশনটা চেঞ্জ করে দেন, এখানে চাইলে আপনি ডিফল্ট কোনটা সেভ হইবে সেট করে দিতে পারেন, তাহলে প্রথম পর্যায়ে প্রথম ডিফল্ট ভাবে ওই অপশনটা আসবে। এখন যদি আমি যাই সেভে, ডিফল্ট ভাবে এইটা আসছে। নয়তো দেখা যায় যে আপনি যদি অল টাইম এইটাই ব্যবহার করেন কিন্তু বারবার চেঞ্জ করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখতে পারেন, বা হঠাৎ করে আপনি সেভ করে তাড়াহুড়ো করে গেলেন প্রিন্টেতে, দেখলেন যে ভুলে এটা চেঞ্জ করা নেই, এজন্য ডিফল্ট ভাবে এটা দিয়ে রাখতে পারেন। প্রয়োজন মনে করলে যখন প্রয়োজন পড়বে তখন এটা দিয়ে ম্যানুয়ালি সেট করে নিলেন। এইগুলো আপনার ডিফল্ট অপশন। এখানে আছে একটা অটো সেভ, মনে করেন আপনার ইউপিএস নাই, আপনি লিখতেছেন, এই যে 10 মিনিট সময় দেয় এখানে ডিফল্ট ভাবে, 10 মিনিটের ভিতরে যদি কিছু লেখেন, আর যদি ফাইলটা আপনি প্রথমে সেভ দিয়ে নেন কোথাও, মনে করেন আমি ডেস্কটপে ফাইল করে এরপর লিখতেছি বা লিখে এবার ডেস্কটপে সেভ দিলাম, মনে করেন আমি এখানে লিখলাম, লেখার পরে এখানে আপনার যদি হাতের স্পিড থাকে ভালো, সেক্ষেত্রে দেখা যায় 10 মিনিটে প্রায় এক পেজ ফুল কমপ্লিট করা যায়। এখন এই মুহূর্তে যদি মনে করেন আপনার ইউপিএস নাই, কারেন্ট চলে গেছে, তাহলে শেষ। আর আপনার সেভ দেওয়ার অভ্যাস নেই, কন্ট্রোল এস চাপলেও সেভ হইবে এখন, কারণ আমি পূর্বে ডেস্কটপে ফাইল করেই এখানে আসছি, এজন্য সেভ হইবে। 10 মিনিটের যে অপশনটা ওইটা 10 মিনিট ওখানে যদি 10 দেওয়া থাকে, সেক্ষেত্রে 10 মিনিট পর পরও যে পর্যন্ত লেখা থাকবে পেজে, ওইটা অটো সেভ নিয়ে নেবে। ও আচ্ছা। এই জন্য এখানে আপনি চাইলে, আমি সবসময় 1 দিয়ে রাখি, এখানে 1 দিয়ে রাখি, 1 মিনিট পর পর সেভ হোক, সমস্যা নেই তো। অটো সেভ হয়ে যায় 1 মিনিট পর পর। যদি আপনার কখনো ফাইল ক্রাশ করে অফ হয়ে যায় হঠাৎ করে, অনেক সময় দেখা যায় যে ফাইল হ্যাং হয়ে গেছে, এখন আপনি অফ করতে হবে, অফ হয়ে গেল বা কারেন্ট গেল, অফ হয়ে গেল, তখন ওই মাত্র 1 মিনিটের ডাটা আপনি লস করতেছেন, এর পিছনে তো আপনি পাইতেছেন। আর যদি সেভ দেওয়ার অভ্যাস থাকে তাহলে দেখা যায় যে সেভ হয়েই যায় অটো, লিখতে লিখতে এই অভ্যাস হয়ে গেছে আমাকে, এই জন্য ওই যেখানে তেমন চেঞ্জ প্রয়োজন হয় না। আপনার কিনা 2 লাইন 1 লাইন লেখা হয়ে গেছে, অটো কন্ট্রোল এস চাপ হয়ে গেছে হাতে, অভ্যস্ত আর কি। এজন্য এখানে প্রথম পর্যায়ে বা সবসময় প্রয়োজন, এটা উপকারী অনেক, যে 1 মিনিট দিয়ে রাখলে 1 মিনিট পর পর সেভ হইবে। অটো সেভ লোকেশন কোথায় সেভ হইবে, অটো সেভ লোকেশন এখানে দেওয়া আছে, এখানে এখানে হ্যাঁ, এখানে আপনি চাইলে অন্য কোথাও ডেস্কটপ যদি সিলেক্ট করে দিতে চান, এখন থেকে অটো সেভ ডেস্কটপ হইবে। এরকমের প্রত্যেকটা অপশন আপনি যদি পড়েন আর কি, পড়ে পড়ে সহজে বুঝতে পারবেন। এখানে ইনস্টল দেখেন, ল্যাঙ্গুয়েজে কি আছে, ল্যাঙ্গুয়েজে ওই যে আপনার স্পেলিং চেকারের কথা বললাম না, স্পেলিং চেকারের জন্য আমার কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করার নাই, যার কারণে ওই স্পেলিং ধরতেছে না। এখন আমি যদি ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজ ইনস্টল করি, সেক্ষেত্রে ওই ইউনাইটেড স্টেট ওয়াইজ
স্পেলিং চেক করবে। আর যদি আপনি ইউনাইটেড কিংডম ইনস্টল করেন সেক্ষেত্রে ওই অনুযায়ী করবে। তো এই চাইলে এখান থেকে ইনস্টল করা যায়, আবার চাইলে রিমুভ করতে পারবেন। আবার এই এখানে যদি একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে সেট ডিফল্ট এই অপশনটা এখন হাইড আছে না, এই অপশনটা তখন শো করবে। সেট ডিফল্ট বলতে মানে মানে এই নিজস্বটা নাকি না, নিজস্বটা? এখানে মনে করেন আপনি ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করলেন আর ইউনাইটেড কিংডমটা ইনস্টল করলেন, এখন তো দুইটা ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আপনার স্পেলিং কোন ল্যাঙ্গুয়েজ এটা ধরবে? দুইটা তো দুই, ব্রিটিশ একটা, ব্রিটিশ না ইউনাইটেড কিংডম, এটা কি যুক্তরাজ্য না হ্যাঁ যুক্তরাষ্ট্র? দুইটার আর কি, মানে ব্রিটিশও যদি আপনি চান, ইউনাইটেড স্টেট যদি চান, ল্যাঙ্গুয়েজ যেটা চান আপনি ইনস্টল করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই ইনস্টল করলেই হইবে না, ইনস্টল করলে যদি একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে স্পেলিং চেক কোন ল্যাঙ্গুয়েজে করবে। আমি এখানে একটা গ্রামাটিক্যাল লিখলাম, আপনার লাল দাগ আসে কখন? লাল দাগ আসে যখন একটা শব্দ আপনার স্পেলিং ভুল থাকে, তখন আসে লাল দাগ। আর কখনো কখনো দেখবেন পুরো একটা লাইন লেখছেন, পুরো লাইনটা নিচে সবুজ, সবুজ মানে আপনার স্পেলিং ঠিক আছে কিন্তু গ্রামাটিক্যালি ভুল আছে। গ্রামাটিক্যালি ভুল থাকলে তখন দেখা যায় যে আপনার সেই গ্রামাটিক্যালি কোনটা চেক করবে। হ্যাঁ, এটা সবগুলোই আছে। তো আপনার সেই গ্রামাটিক্যালি কোন ল্যাঙ্গুয়েজটার উপরে ধরবে, ব্রিটিশ নাকি অন্যটা, সেটা যদি আপনি চান যে না খালি ইউনাইটেড স্টেটে ধরবে, সেট ডিফল্ট দেবেন, তাহলে ও ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজ বেস গ্রামাটিক্যাল ধরবে। অ্যাডভান্সে যাই এখানে আপনার যত অপশন আছে সব অপশনগুলো একটা একটা টিক দেবেন, একটা একটা দেখবেন, আইসে সাথে সাথে আনচেক করে ফেলাবেন, না তো পরে মনে করতে পারবেন না যে কোনটা দেওয়ার পরে এই অপশনটা আইসে। হঠাৎ করে দেখলেন একটা সমস্যা, সমস্যা কোথা থেকে হইলো কইতে পারবেন না। যাই হোক, এখানে আপনার অফিস 2003-এ সাইরকুলে একটা বর্ডার থাকে, কিন্তু অনেকে বর্ডারটা আপনার যারা কি প্রফেশনালি টাইপ করে ওদের অধিকাংশ লোকে বর্ডারটা ছাড়া মানে কনফিউজ হয়ে যায় যে টাইপিং এ আমার মার্জিন কোন জায়গায় এলো, এই গেল কোন জায়গায়। সেক্ষেত্রে সেটা আপনার এখানে যদি অ্যাডভান্সে যান, অ্যাডভান্স একদম নিচে এখানে প্রত্যেকটা অপশন দেখলে বুঝবেন টাইপিং রিপ্লেস সিলেক্ট টেক্সট। যদি আপনার কোনো টাইপিং ওয়ার্ড রিপ্লেস করে দেন, সিলেক্ট করলে রাইট ক্লিক করলে ওই অপশনগুলো আসবে। মানে যখন লাল দাগ আসে স্পেলিং ভুল, তখন ওইটার উপর রাইট ক্লিক করলে সঠিক ওয়ার্ডটাও দিয়ে দেবে যে এটা আসা যায়। মোবাইলেও বা 2003-এও তো এরকম আছে, আপনার রাইট ক্লিক করলে 4-5টা ওয়ার্ড আসে যে এই ওয়ার্ডগুলো কিনে, ওইটা ডিফল্টভাবে অন করা থাকে। আর যদি আপনার বর্ডারটা আনতে চান সেক্ষেত্রে বর্ডারটা ওইটা নাকি এডি বর্ডার নেই? না, মেইলিং অ্যাড্রেস ভুলে গেলাম নাকি। বর্ডার মনে হয় আপনার ডিসপ্লে অপশন আছে নাকি? না, এখানেই থাকার কথা, বুকমার্ক শো টেক্সট বর্ডার্স, এটা মনে হয় না। বর্ডার বলতে কি এটা বলতেছেন না? না, এখানে একটা বাউন্ডারি, এটা হচ্ছে পেজ বর্ডার, আর একটা হচ্ছে আপনার মার্জিন বর্ডার আছে। মার্জিন বর্ডার বলতে এই খাতায় কাগজের মধ্যে একটা বর্ডার করবে? হ্যাঁ, মার্জিন থেকে পেজের শেষ পর্যন্ত আর কি। এখানে অনেকদিন ব্যবহার করা হয় না, এই জন্য মনে হয় এক সময় ছিল, এখন নাই। যদি কোনো কাজ হয় দেখে মনে হয় যে অনেক সাউন্ড নিজেরা বানাইছে। ওটা একজনের তো জানছিলাম। যাই হোক, অপশনটা এখন মনে নাই কোথায় আছে, এখানেই সম্ভবত ছিল। যাই হোক, কাস্টমাইজ রিবন বলতে কাস্টমাইজ জীবন মানে কাটাকাটি। এখানে অপশনগুলো দেখেন, আর এখানে অপশনগুলো দেখেন মেলে কিনা। মানে এখানের যে অপশনগুলো আছে আপনি যে চান কোন অপশনটা বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন এখানে এসে। হ্যাঁ, তারপর চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, এই কাটতে পারবেন, আবার নতুন কিছু চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন।
মেনুর ভিতরে বা মেনুর বাইরে, যেমন ডেভেলপার অপশন আছে, যেখানে আনতে চাই টিক দিই। ঠিক দিলেন, ওকে, ডেভেলপার্স। ডেভেলপার্স চলে আসছে। এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটির অপশন আছে। হ্যাঁ, এরকম অফিস 2016 চালান নাকি? 13, ওই যে 13 ওপেন করলাম। 16 বেরোইছে বললেন নাকি? মানে আইডিয়া 16 বেরোইছে। না, আমার কম্পিউটার কনফিগারেশন ভালো দরকার। 16 চালাইতে। এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আরও জিনিসপত্র অ্যাড করতে পারবেন। এখানে এই মেনুতে অ্যাড করতে পারবেন, মেনুর ভিতরে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এই কুইক বার, এটা হচ্ছে এই কুইক অ্যাক্সেস টুলবার, মানে এখানে যে কার্ড আছে এখানেই। এখানে আপনি চান যে আপনার কপি পেস্টটা একটু দ্রুত আর কি সামনে আনা দরকার, সেক্ষেত্রে মনে করেন কপি যদি আমি সিলেক্ট করি, কপি অ্যাড, এবারে আপনার কার্ডও নিলাম, কার্ডও অ্যাড করলাম। এবারে আপনার যদি আরও দরকার হয় ফন্ট সাইজ, মানে যে এই সকল বিষয়গুলো এখানে যে অপশনগুলো আছে সব অপশনগুলো এখানে আছে। আপনার দরকারি জিনিসটা আপনি এখানে অ্যাড করে নিলাম। এখানে স্পেলিং চেকার, এটার আমি এখানে চাই অ্যাড। আপনি চাইলে এটারে আপনার কোথায় ঢুকতেছে তাহলে? এই যে এই উপরে ঢুকবে। এই উপরে হ্যাঁ, এখানে আপনার এই যদি চান যে সিরিয়াল একটু করবেন, মানে কার্ডটা নিচে আসুক, তাহলে এটা সিলেক্ট করলেন, এটা উপরে দিলেন, একদম উপরে নিতে পারবেন, একদম নিচে নিয়ে আসতে পারবেন। তো এবার শেষে যদি ওকে দেন, দেখেন চলে আসছে সব। এটা স্পেলিং চেকারের জন্য আর কি, এই স্পেলিং চেকারের শর্টকাট এটা। আবার এখানে ক্লিক করলে আরও অপশন পাবেন, অপশনের শেষ নাই। প্রচুর মনে অপশন। রাখা হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাই তো, এই ফাইল অপশন শেষ। আপনার কাজ হইলো নেক্সট ক্লাসে আপনি এই সব ফাইলগুলো অপশনগুলো এই টিউটোরিয়াল দেখে দেখে সব ফাইলগুলো দেখে দেখে আসবেন এবং সাথে সাথে দেখবেন। আর একটা হলো রিসেন্ট একটা দেখানো হয় না, মনে করেন আপনি যদি এখানে যান ওপেনে গেলে, আগে ওই ওল্ড ভার্সনে আপনার মেনুতে রিসেন্ট নামে একটা অপশন ছিল, আর এখন যদি আপনার এখানে যান ওপেনে গেলে কম্পিউটার আছে, আবার রিসেন্ট ডকুমেন্ট অটো এখানে শো করে আপনি লাস্ট কোনটা কোনটা ওপেন করছেন। এখানে 5 থেকে 6-7টার মতো শো করে। আপনি একদম এরপরে আর কি ডিলিট হয়, মানে এখান থেকে ক্যাশ ক্লিন হয়ে যায়, ফাইল ডিলিট হয় না। যেমন আমি প্রথম আর কি লাস্ট ওপেন করছিলাম এটা, এর আগে করছিলাম এটা, এখন আমি যদি আরেকটা ওপেন করি নতুন, সেক্ষেত্রে এইটা চলে যাইবে, নতুন এখানে আরেকটা যোগ হইবে। তো আমি যদি এখানে ক্লিক করি, ওই ফাইল যেখানেই থাকুক ওখান থেকে ওপেন হয় এটা। আবার এখান থেকে ফাইল এডিট করলে সেই মেইন ফাইল এডিট হয়ে যাবে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে আপনি এগুলো দেখে একদম বুঝে বুঝে আসবেন। যদি প্রশ্ন থাকে নোট করবেন, সাদা সাদা প্রশ্ন আছে নোট করবেন, নোট করে নিয়ে আসবেন। এইটা কি করবো? ওটা নিয়ে যান, ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করুন আপনার। আর হাতে এভাবে রেখে প্র্যাকটিস করবো। অবশ্যই অবশ্যই প্রথমে তো এই একটা লাইন লিখতে থাকবো। আপনার এইটা আর কি ওই কোনো কোনো মিনিটের মধ্যে না, প্রথম পর্যায়ে আপনার হাত ঠিক আঙ্গুল ঠিক করেন, মানে আঙ্গুলে যে পায় না এইটা, ঠিক হবে। এইটা দিয়ে আপনি ঠিক করেন প্রথমে। এরপরে আমি একটা গেম দিব সফটওয়্যার, ওটা দেখলে ওটা খেলতে গেলে আপনার নিজের অনিচ্ছাকৃতভাবে স্পিড বাড়িয়ে যাবে। কিন্তু প্রথমে আপনার এই জিনিসটা লিখতে হবে। এখন এই জিনিসটা লিখতে যাইয়া, যেহেতু আপনি দিনদার আছেন, যে আপনার 2 নম্বরই করবেন না, এই জিনিসটা আমার জন্য আপনি নিজের হাতে 200 বার লিখে নিয়ে আসবেন। কোনো কপি পেস্ট করবেন না। ঠিক আছে, নিজে হাতে লিখবেন। এজন্য বললাম যে দিনদার আছেন, যার কারণে বিশেষ করলাম যে আপনি একবার লিখলেন, এবার পেস্ট করে করে 200 বানিয়ে নিয়ে আসলেন, তাতে কিন্তু হবে না। এক লাইন লিখলেন, পরের লাইনে আপনি ইন্টার দিবেন। সেক্ষেত্রে আমি যাতে আর কি 200 লাইন হিসাব করতে পারি, পেন ড্রাইভে করে লিখে নিয়ে আসবেন। আর অবশ্যই কোনো কপি পেস্ট নেই। একদম মনে করেন ভুল হয়েছে, ভুল হইলে ভুল থাক, ওই লাইনটা ধরবেন না। মনে করেন আপনি লিখতে গেছেন অর্ধেক, এখন এখানে একটা মানে দেখলেন যে পিছনের এখানে আপনার ভুল হয়েছে একটা, এটা আপনার ঠিক করা দরকার নেই, এই লাইনটা আপনার ধরবেন না, পরের লাইনে চলে আসেন। লাইন কমপ্লিট করব নাকি? হ্যাঁ, লাইন কমপ্লিট করবে, আবার নতুন করে লাগবে শুরু থেকে। শুরু থেকে লাগবে এইভাবে 200 বার নাকি? হ্যাঁ, মানে আপনার ভুল হইলে ওই লাইন বাদ, ওই লাইন বাদ, ভুল হইলে ওই লাইন বাদ, কিন্তু কারেক্ট একদম একুরেটলি 200 লাগবে। একুরেট 200। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রথম পর্যায়ে দেখা যাবে যে 20-30 বার ভুল হইবে,
এরপর ওই যে জ্বালাই যাবে দেখবেন যে আর টোটালি ভুল নেই কোনো। বুঝতে পারছেন? বিসমিল্লাহ করে শুরু হ্যাঁ। করতে হবে। ঠিক আছে তাহলে একটা জিনিস এই ক্লাসে